চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। এখন তোমাদের এখানে 4 নম্বর পৃষ্ঠার তৃতীয় থেকে আলোচনা করব সুপুষ্পক উদ্ভিদের ফুল, ফল, বীজ নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ভালো করে দেখবে। আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। তাহলে কিছু উদ্ভিদ আছে যেগুলোর কি হয় না, ফুল ফল হয় না, তাকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদের পুষ্পক উদ্ভিদ বলে। তাহলে সুপুষ্পক উদ্ভিদ বলে। সুপুষ্পক উদ্ভিদ কেন বলে? এদের ফুল এবং ফল হয়। সুপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। তাহলে যেগুলো সুপুষ্পক আছে সেগুলোর কি হয়, ফুল হতে ফলও হয়, বীজও হয়। ফুল ও ফলের অংশগুলো কি কি? ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। তাহলে ফুল হলো এক ধরনের কি, রূপান্তরিত পাতা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে, এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোনো কোনো ফুলে সুগন্ধ থাকে, এর মধ্যে কিছু ফুল আছে যেগুলোতে সুবাস বা সুগন্ধ থাকে। চলো আমরা ফুলের কি কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি। ফুলের কি কি অংশ আছে তা আমরা পর্যবেক্ষণ করব। কাজ। ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও এদের কাজ চিহ্নিত করা। যা করতে হবে, প্রথমে একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি। খাতায় ফুলটির ছবি আঁকি। তো একটা ফুল তুমি পর্যবেক্ষণ করবে এবং তার ছবি খাতায় আঁকবে। খাতায় আঁকা ফুলের ছবির সাথে শিক্ষকের দেখানো ফুল অথবা ফুলের চিত্র তুলনা করি এবং ফুলের বিভিন্ন অংশের কাজ নিয়ে দলগত আলোচনা করি। 3 বলেছে ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের ছকটি পূরণ করি। তাহলে ফুলের যে বিভিন্ন অংশ আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করে কি করব, ছকটা পূরণ করব। ফুলের বিভিন্ন অংশের কাজ। প্রথমে আছে ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, ডিম্বক ধারণ করে, ফুলকে সুন্দর দেখায়, পরাগরেণু উৎপন্ন করে। ফুলের সংশ্লিষ্ট অংশের নাম আমরা এখানে নামগুলো লিখব। যেমন এখানে আছে ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, সেটা হলো বৃতি। ডিম্বক ধারণ করে, এটা হলো গর্ভাশয়। ফুলের গর্ভাশয়ের মধ্যে ডিম্বক ধারণ করে। ফুলকে সুন্দর দেখায়, এটা হলো পাপড়ি বা পেটাল। পরাগধানী উৎপন্ন করে, এটা হলো পুংকেশর বা পুরুষঙ্গ যেটাকে বলে, পুংকেশর আর কি। তো এখান থেকে তোমরা এই যে উত্তরটা আছে এটা সুন্দর করে তোমাদের এখানে লিখে ফেলতে পারবে ধারাবাহিকভাবে। 4 নম্বরে পূরণ করা ছকটি নিচের সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ। ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। যেমন ফুলের বিভিন্ন অংশ ও ফল সম্পর্কে আরও কিছু জানি। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, একটু ভালো করে দেখো। এটা জবা ফুল। ফুলের বিভিন্ন অংশ। তো ফুলের অংশের মধ্যে আমরা যেটা দেখি, প্রথমে এই যে ফুলের নিচের যে অংশটা থাকে এটাকে বলা হয় উপবৃতি। কি বলা হয়? উপবৃতি। এবং এর উপরে যে গাঢ় সবুজ যে অংশ থাকে এটাকে বলা হয় বৃতি। বৃতি, উপবৃতি। এবং মাঝখানে যে হলুদ যে ছোট অংশটা থাকে এটা হলো আসলে গর্ভাশয়। এটা হলো কি? গর্ভাশয়। এখান থেকে বীজ জন্মায়। তারপর এই যে এগুলো আছে এগুলাকে বলা হয় দল বা পাপড়ি। এই যে পাতাগুলো আছে এগুলোকে কি বলে? দল বা পাপড়ি। তারপর এই যে এখানে পরাগ আছে যেটাকে বলা হয় পুংকেশর। কি বলা হয়? এগুলাকে বলা হয় পুংকেশর। এগুলা থেকেই মূলত মিশ্রণ হয়ে এরপরে গর্ভাশয়ের মধ্যে নতুন বীজ গজায়। এরপর এই যে এখানে আছে এগুলাকে বলা হয় স্ত্রীকেশর। কি বলে? স্ত্রীকেশর। এরপরে হলো যে এই যে উপরের অংশ যেটা আছে এটাকে বলা হয় গর্ভমুণ্ডু। তো এখানের মধ্যে ফুলের বিভিন্ন যে অংশ আছে এগুলো তোমরা দেখেছ। বৃতি। বৃতি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। কুড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। মানে যখন ফুলটা একেবারে ছোট থাকে তখন এটা দিয়ে মোড়ানো থাকে। এটা বাইরের বিভিন্ন বিষয় থেকে ফুলকে রক্ষা করে। দলমণ্ডল। বাইরে থেকে ভিতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি, যেটাকে দলমণ্ডল বলে। দল বা পাপড়ি, এটা বাইরের অংশটা। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। এটা অনেক বেশি সুন্দর হওয়ার কারণে পোকামাকড় বা বিভিন্ন রকমভাবে মানুষদেরকে আকৃষ্ট করে। এরপর হচ্ছে পুংস্তবক। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। পুংকেশর এর দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মাধ্যমে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী কেশর গর্ভমুণ্ডে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে।
তো সাধারণত বিভিন্ন পুরুষ ফুলের যে পরাগ আছে সেগুলা স্ত্রীর ডিম্বাশয়ের মধ্যে পড়লে সেখান থেকে পরাগায়ন ঘটে। স্ত্রীস্তবক, এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। একটি গর্ভপত্রের 3টি অংশ রয়েছে: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ডু। গর্ভাশয়ের ভিতরের ডিম্বক থাকে। ডিম্বক হলো স্ত্রীকোষ। ডিম্বক হলো কি? স্ত্রীকোষ। তাহলে এখান থেকে তোমরা এগুলো ধারণা নিবে, এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা টপিক। বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হলো যে ফল ও বীজ। স্ত্রীকেশরের গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক। ডিম্বক হলো স্ত্রীকোষ। পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়। এই প্রক্রিয়াকে বলে নিষেক। তাহলে এটাকে বলা হয় কি? নিষেক। নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। তাহলে ডিম্বক পরবর্তীতে বীজ হয়ে যায় এবং বাকি যে বাইরের অংশ সেটা হলো যে কি? স্ত্রীর যে ফলের অংশ যেটা আছে সেটা হয়ে যায়। যেমন আম ফলের মধ্যে তোমরা দেখছো বীজটা হলো যে ডিম্বক এবং বাইরের যেটা আছে সেটা হলো ফল। ফলের 2টি অংশ রয়েছে, একটা হলো পেরিকার্প এবং বীজ। তো একটা হলো পেরিকার্প, যেটা বাইরের অংশ, যেটা অনেকগুলো আবরণ দিয়ে গঠিত, এবং আরেকটা হলো যে বীজ, যেটা ভিতরের অংশ থাকে, আমের আটি যেটা বলি আমরা। পেরিকার্পের 3টি স্তর রয়েছে, যেমন বহিস্তক, একটা হলো যে বাইরের যে গ্রিন কালার যে অংশটা থাকে, আম হলো গ্রিন কালারটা। মধ্যস্তক, মাঝখানের যে লেয়ারটা থাকে ফল যেটাকে আমরা বলি। অন্তঃস্তবক, খোসার উপর বা বীজের উপর একটা লেয়ার থাকে সেটাকে বলা হয়। বহিস্তক হলো ফলের খোসা। ফলের খোসাকে কি বলে? বহিস্তবক বলে। এটি ফলের ভিতরের অংশসমূহকে রক্ষা করে। মধ্যস্তবক সাধারণত রসালো, এটি আমরা খাই, এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে। অন্তঃস্তবক দিয়ে বীজ ঢাকা থাকে, মানে ওই যে শক্ত যে আটির অংশটা, বীজের উপরে পাতলা আবরণ হলো অন্তঃস্তবক। সব ফলেরই কি বীজ থাকে? কাজ: পরিচিত ফলে বীজের উপস্থিতি চিহ্নিতকরণ। যা লাগবে: পরিচিত বিভিন্ন ফল, যেমন আম, জাম, পেঁপে, তরমুজ, কলা, কাঁঠাল ইত্যাদি। এগুলো হলো আমাদের পরিচিত যে আশেপাশে ফলগুলো আছে সেগুলো। যা করতে হবে: প্রথমে পরিচিত কয়েক ধরনের ফল সংগ্রহ করে শিক্ষকের সহায়তায় ছুরি দিয়ে কাটি। ফলের খোসা থেকে শুরু করে ভিতরের অংশ পর্যন্ত পর্যবেক্ষণ করি। 3. বিভিন্ন ফলের অভ্যন্তরীণ অংশ পর্যবেক্ষণের শেষে নিচের ছকটি পূরণ করি। আমরা বিভিন্ন রকম ফল আনবো, ফল থেকে পর্যবেক্ষণ করে আমরা এটা কি করব? আমরা এই ছকটা সমাধান করব। ফলের নাম লিখবো এখানে, ফলে বীজের উপস্থিতি আছে কি নেই সেটা লিখবো। এরপর হলো যে বীজের সংখ্যা একটি, অল্প না অনেকগুলো, সেটা আমরা লিখবো। তো এখান থেকে আমরা এই ছকটা এখন সমাধান দেখব। প্রথমে আমরা লিখলাম আম, ফলে বীজ আছে কিনা? আছে। কয়টা থাকে? একটা থাকে। কাঁঠাল, ফলে বীজ আছে? আছে। কয়টা থাকে? অনেকগুলো থাকে, একটা না। কাঁঠালে বীজ হয় অনেক। পেয়ারা, ফলের মধ্যে বীজ আছে? আছে। কয়টা থাকে? অনেকগুলো বীজ থাকে। কলা, কলাতে কোনো কি হয় না? বীজ হয় না, এবং থাকে কয়টা? 0টা। কিছু কলায় বীজ হয় কিন্তু ওই কলা থেকে কি হয় না? চারা গাছ হয় না, ওইটা বীজ না। তাহলে এখানের মধ্যে হলো যে তোমরা এভাবে করে এটা ছকটা পূরণ করতে পারবে। যা যা দিয়েছি এখানে তাই আছে। এরপরে সারসংক্ষেপ: বেশিরভাগ ফলে বীজ থাকে, কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক বীজ থাকে।